সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপরে। আজকে তার ক্লাস নাম্বার 43। এর আগে টোটাল 42টা শিফটের কোশ্চেন অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। তো যারা এখনও সেই ভিডিও দেখোনি, যদি দেখতে চাও তো ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই সিরিজের পাশাপাশি আমাদের এনটিপিসির যে এক্সাম হয়েছিল এবছর 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের, তারও কিন্তু আমি টপিক ওয়াইজ কমপ্লিট করাচ্ছি। অলরেডি মেইন টপিকগুলো যেমন ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, স্ট্যাটিস্টিক, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, আজকে দেখবো আমরা 9 সেপ্টেম্বর 2022-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। এখানে টোটাল আই থিঙ্ক 25টা থেকে 26টা কোশ্চেন আছে। তো প্রতিটা কোশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও। এখান থেকে দেখবে যতগুলো টপিক থেকে কোশ্চেন এসেছে তোমাদের কিন্তু একবার করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে, আর এর প্রভাবটা তোমরা পরীক্ষার হলে গেলে দেখতে পারবে। সেখানে যে 25টা কোশ্চেন আসবে তার মধ্যে কমপক্ষে 23টা কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার থেকেই পাবে সেম। ওকে, সেম মানে এই নয় যে একদম ডিক্টো সেম আসবে, শুধুমাত্র হয়তো ডিজিট চেঞ্জ করে আসতে পারে। ঠিক আছে, সেই জন্য প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর টোটাল ক্লাসের যে পিডিএফ এই ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও এবং সেখান থেকে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, যাতে তোমরা পরে আবার প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে বা জানতে চাও, তাহলে ক্র্যাক ইউর জব এই ডিসকাশন বলে আরেকটা গ্রুপ খোলা আছে। ঠিক আছে, এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে। ওকে, আর যারা চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন বলেছে, সমীকরণ এর মূলগুলোর প্রকৃতি সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য। আচ্ছা, অ্যাকচুয়ালি জানতে চাইছে এর মূলের প্রকৃতি কী হবে। দেখো, মূলের প্রকৃতি আমরা জানতে পারি ডিসক্রিমিন্যান্ট থেকে। কী থেকে জানতে পারি? ডিসক্রিমিন্যান্ট। আর ডিসক্রিমিন্যান্ট কী থেকে পাই আমরা? ডিসক্রিমিন্যান্ট আমরা বের করতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac থেকে। ডিসক্রিমিন্যান্ট সমান সমান কী হয়ে যায়? বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে ডিসক্রিমিন্যান্ট যদি শূন্যর সমান হয়, ঠিক আছে, ডিসক্রিমিন্যান্ট যদি শূন্যের সমান হয়, তাহলে এই যে সমীকরণটা থাকে, সমীকরণে তো দুটো করে রুট বেরোয়, যেহেতু দ্বিঘাত সমীকরণ, দুটো করে রুটস বা দুটো করে মূল আসবে। সেই মূলের প্রকৃতি কী হবে? ডিসক্রিমিন্যান্টের উপর ডিপেন্ড করে। ওকে, তো ডিসক্রিমিন্যান্ট যদি 0-র সমান হয়, তাহলে সেক্ষেত্রে মূল কীরকম হয়ে যাবে? সেক্ষেত্রে মূল রিয়েল হবে, অর্থাৎ বাস্তব, এবং তার সাথে সাথে হয়ে যাবে ইকুয়াল। ঠিক আছে, বাস্তব এবং ইকুয়াল। ঠিক আছে, বাস্তব এবং সমান। আচ্ছা, ডিসক্রিমিন্যান্ট যদি শূন্যের থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়ে যাবে? সেক্ষেত্রেও রিয়েল হবে কিন্তু ডিফারেন্ট। ওকে, সেক্ষেত্রে রিয়েল হবে কিন্তু ডিফারেন্ট হবে। আবার ডিসক্রিমিন্যান্ট যদি শূন্যের থেকে ছোটো হয়ে যায়, শূন্যর থেকে ছোটো মানে যদি মাইনাসে চলে আসে, ডিসক্রিমিন্যান্ট যদি শূন্যর থেকে ছোটো বা মাইনাসে চলে আসে, সেক্ষেত্রে মূলের প্রকৃতি হয়ে যায়, এরা হয়ে যাবে তোমার ইমাজিনারি। ওকে, ইমাজিনারি বা রিয়েল নয়। ঠিক আছে, এবার দেখো, এখানে দেখো এই যে সমীকরণটা এখানে লেখা আছে, এখান থেকে এবিসি নিশ্চয়ই জানো তোমরা, অনেকবার করে দেখিয়েছি। এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় এ, এক্সের সাথে যেটাকে থাকে, আর প্রত্যেকটা কিন্তু সাইন সহযোগে। ওকে, সাইন সহযোগে, এটা এ। এক্সের সহগ যেটা, সেটাকে বলা হয় বি, এবং যে একা একা পড়ে থাকে বা যেটাকে কনস্ট্যান্ট থাকে এখানে, সে হয়ে যায় সি। ওকে, এবার জাস্ট বসিয়ে দাও কী আছে, ডি সমান সমান দেখো বি স্কোয়ার। আচ্ছা, আরেকবার লিখে দিই, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ডি সমান সমান বি স্কোয়ার কত? বি মানে কত আমাদের? 9। তাহলে 9 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ কত আমাদের? এ আমাদের 2 ইন্টু সি কত? 15। তাহলে ডি সমান সমান 9 স্কোয়ার মানে 81 বিয়োগ 4 দুগুণে 8, 8 9 120, 120। তাহলে ডি সমান সমান কত হয়েছে? -39। আমি তোমাদের কি বলেছিলাম এখানে, যে ডি যদি মাইনাস আসে, দেখো ডি মাইনাসে মানে কি শূন্যের থেকে কম আসছে, তাহলে ডি যদি মাইনাস আসে তাহলে কী হয়ে যাবে? ইমাজিনারি হবে। দেখো এর মধ্যে কোনটা ইমাজিনারি আছে? 1 রুট ইজ পজিটিভ, 1 রুট ইজ নেগেটিভ। রিয়েল, আচ্ছা রিয়েল তো হবেই না, ইমাজিনারি হবে শুধুমাত্র। দেখো এখানেও রিয়েল লেখা আছে, নেগেটিভ রিয়েল হবে না। বোথ রুটস আর ইমাজিনারি আর নন রিয়েল, একদম ঠিক। দুটো যে রুটস আসবে বা দুটো যে মূল আসবে তারা ইমাজিনারি বা নট রিয়েল। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। বোঝা গেছে? বাহ। নেক্সট কোশ্চেন দেখো, একদম সোজা। 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। বাহু বলেছে 15 স্কোয়ার সমান সমান 225, 225। অপশান ডি কারেক্ট আনসার। 3 দাগের কোশ্চেন, একটা ত্রিকোণমিতির কোশ্চেন এবং খুব সোজা কোশ্চেন। দেখো বলেছে সেক এ ব্র্যাকেটে 1 মাইনাস সেক কস এ
আর কোসেক এ প্লাস কট এর মান কী হবে? দেখো এখানে আমি লিখে দিই আগে সেক এ ব্র্যাকেটে কী আছে 1 মাইনাস কস এ, আর এদিকে দেখো কোসেক একে আমরা কী লিখতে পারি 1/sin এ প্লাস কটকে আমরা লিখতে পারি কি কস এ বাই সাইন এ। ক্লিয়ার এটুকু? এবার এখান থেকে সেক এ 1 মাইনাস কস এ, আর এদিকে যদি আমি লসাগু নিই তাহলে কী পড়ে থাকবে সাইন এ পড়ে আছে এখানে, আর উপরে দেখো লসাগু নিলে সাইন এ, তাহলে উপরে কী হয়ে যাবে আমার 1 প্লাস কস এ। ক্লিয়ার? এখানে পড়ে থাকে সেক এ। এবার একটা জিনিস দেখো 1 মাইনাস কস এ 1 প্লাস কস এ, তাহলে এটা সমান সমান কী লিখতে পারি আমরা 1 মাইনাস কস এ আর 1 প্লাস কস একে 1 মাইনাস কস স্কোয়ার এ। 1 মাইনাস কস স্কোয়ার একে আবার কী লেখা যায় সাইন স্কোয়ার। 1 মাইনাস কস স্কোয়ার একে কী লেখা যায় সাইন স্কোয়ারে। কেন লিখি আমরা? কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার এ, আচ্ছা এ না থিটা লিখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হবে কস স্কোয়ারের পাশে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস কস স্কোয়ার একে আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ারে, তাহলে ডাইরেক্ট এখান থেকে আমরা লিখে দিতে পারি কি সেক এ ইন্টু সাইন স্কোয়ার এ বাই সাইন এ। তাহলে সেক এ ইন্টু দেখো সাইন স্কোয়ার মানে কি দুটো সাইন, তাহলে একটা সাইনের সাথে একটা স্কোয়ারের জন্য একটা কেটে যাবে, তাহলে একটা সাইন পড়ে থাকবে সেক এ ইন্টু সাইন এ। ওকে, কী হয় সেক এ ইন্টু সাইন এ। এবার দেখো এখান থেকে কী বলছে সেক এ ইন্টু সাইন এ, তাহলে সেককে আমরা কী লিখতে পারি 1 বাই কস লেখা যায় 1 বাই কস এ ইন্টু সাইন এ সমান সমান, এটাকে তো এরকমই লেখা যায় যে সাইন এ বাই কস এ, আর সাইন বাই কস সমান সমান আমরা কী লিখি ট্যান এ। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো এই অঙ্কটা 2 লাইনের অঙ্ক মাত্র, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে ভেঙে করিয়েছি বলে এতটা টাইম লাগলো। স্টেপ জাম্প করে করলে জাস্ট 2 লাইনে অঙ্ক শেষ, ঠিক আছে? 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের অ্যান্সার করা যায়। তো আই থিঙ্ক এখানে কিন্তু আমি একটা স্টেপও বাদ দিইনি, ঠিক আছে? তো তোমরা বুঝতে পেরেছো এবং নোট করে রাখবে, যে অঙ্কগুলো তোমরা পারবে না অবশ্যই নোট করে রেখো। 4 দাগের কোশ্চেন বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত 216:125, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ওকে, গোলকের আয়তনের সূত্র কী হয় 4/3 পাই আর কিউব। ওকে, 4/3 পাই আর কিউব এটা হচ্ছে আয়তনের সূত্র, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী লেখা হয় 4 পাই আর স্কোয়ার। এখানে দেখো যে 4/3 আর যে পাইটা থাকে এটা তো কনস্ট্যান্ট থাকে, ছোট গোলক হোক বড় গোলক হোক যে কোনো গোলক হোক না কেন 4/3 পাই তোমার আসবেই, ঠিক আছে? আর 4/3 পাইয়ের মান সেম, 4/3 পাই মানে কি 22/7। আচ্ছা তুমি যদি ছোটো গোলকের করতে চাও তাহলে কি 4 কি 3 হয়ে যায়, বা 4 কি 8 হয়ে যায়? হয় না। 22/7 কি 24/8 হয়ে যায়? হয় না। তাহলে যে কোনো গোলকের তুমি আয়তন বের করতে যাও না কেন এই 4/3 ইন্টু 22/7 এইটুকু কিন্তু কনস্ট্যান্ট বা সেম টু সেম থাকে। শুধুমাত্র ডিপেন্ড করে কিসের ওপর, যে গোলকের আয়তন কী হবে, শুধুমাত্র এই যে ব্যাসার্ধ বা আর কিউব থাকে এর ওপর, ঠিক আছে? তাহলে একটা গোলকের আয়তন জাস্ট ডিপেন্ড করবে তোমার 4/3 পাই আর কিউবের উপর, টোটালটার উপর নয়, কিন্তু শুধুমাত্র ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে গোলকের আয়তনটা কী হবে। বোঝা গেছে? তাহলে এখানে গোলকের আয়তন কী দেওয়া আছে 216x125 অনুপাত। তাহলে দেখো আয়তন বের করার সময় যে ব্যাসার্ধ থাকে তাকে আমরা কিউব করি, আয়তনের সময় ব্যাসার্ধকে আমরা কিউব করি, যে কিউব করেছি এখানে, তার মানে এখানেও তো এটা কিউব আকারেই আছে। তাহলে এখান থেকে আমাদের আর সমান সমান কী হয়ে যাবে, আর এর যে অনুপাত সেটা দেখো কী হয়ে যাবে 216 কার কিউব, নিশ্চয়ই 6 এর কিউব, আর এবার 125 কার কিউব 5 এর কিউব। তাহলে এখান থেকে আর বা বাহুর অনুপাত আমি কী পেয়ে গেলাম 6:5। এটুকু বোঝা গেছে যে 6:5 বা বাহুর অনুপাত কীভাবে আসলো। বেশ, এবার দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যখন আমরা বের করি সেক্ষেত্রে আমাদের 4 আর পাই এইটুকু দেখো কনস্ট্যান্ট, এইটুকু তোমার সব গোলকের ক্ষেত্রেই সেম হয়। ডিপেন্ড করে কার উপর, শুধুমাত্র ডিপেন্ড করে আর স্কোয়ার বা ব্যাসার্ধের স্কোয়ারের উপর। আমরা তো ব্যাসার্ধের অনুপাত জানি 6:5, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কী হয়ে যাবে। আচ্ছা দেখো এইটা ভেঙে করিয়ে দিই, দুটো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে 4 পাই বড় হাতের আর স্কোয়ার, আর একটা কী হয়ে যাবে 4 পাই ছোটো হাতের আর স্কোয়ার। দুপাশ থেকে 4 পাই তো কেটেই যায়। তাহলে দেখো ডিপেন্ড করছে কার উপর, আর স্কোয়ারের উপর, বা যেটা ব্যাসার্ধ হবে তার উপর। তাহলে বড়টার ব্যাসার্ধ কী ধরেছিলাম আমি 6, তাহলে 6 স্কোয়ার ইস্টু 5 স্কোয়ার, অর্থাৎ 36:25। অপশান বি কারেক্ট অ্যান্সার। 5 দাগের কোশ্চেন বলেছে পাইপ এ একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় ভরতে পারে এবং পাইপ বি 30 ঘন্টায় ভরতে পারে।
দুটি পাইপই খোলা ছিল, কিন্তু নিচে একটা ছিদ্র ছিল, যার ফলে ট্যাঙ্কটি ভর্তি হতে 30 মিনিট সময় বেশি লেগে গেছে। ছিদ্রটি একা ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে? ওকে, একটা কি আছে এ পাইপ আর একটা আছে বি পাইপ। এ পাইপ 6 ঘন্টা সময় নেয়, বি পাইপ 30 ঘন্টা সময় নেয়। তাহলে টোটাল যে ট্যাঙ্কের ক্যাপাসিটি কী হয়ে যাবে? অবশ্যই এদের লসাগু হয়ে যাবে, সেটা কত? 30। তাহলে এ এর ক্যাপাসিটি কত করে? 6 ঘন্টায় যেহেতু 30 ইউনিট জল ভরে দিচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় কতটা করে ভরে? 5 ইউনিট করে। আর বি 30 ঘন্টায় 30 ইউনিট ভরে, তাহলে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে ভরছে। ঠিক আছে, তাহলে এদের দুজনের টোটাল ক্যাপাসিটি কত? এদের দুজনের টোটাল ক্যাপাসিটি 6 ইউনিট। ওকে, এরা দুজনে যদি একসাথে চলে তাহলে প্রতি ঘন্টায় 6 ইউনিট করে জল ওই ট্যাঙ্কের মধ্যে যাবে। তাহলে দেখো টোটাল টাইম কতটা লাগছে আমার? টোটাল আমার কতটা জল? 30 ইউনিট জল ভরতে হবে, মনে করো 30 লিটার জল ভরতে হচ্ছে, আর প্রতি ঘন্টায় ওরা 6 লিটার করে জল ঢালছে। তাহলে টোটালটা ভরতে টাইম লাগবে কতটা? 5 ঘন্টা। ওকে, এরা দুইজন যদি চলে তাহলে 5 ঘন্টার মধ্যে টোটাল ট্যাঙ্কটা ওরা ভরে দেবে। এবার এখানে যে টুইস্টের কথা বলেছিল যে নিচে একটা ছিদ্র ছিল, এই ছিদ্র থাকার জন্যই কী হয়েছিল? ট্যাঙ্কটি ভর্তি হতে 30 মিনিট সময় বেশি লেগে গেছে। ভালো কথা, মনে করো একটা ছিদ্র ছিল, সেই পাইপটা হচ্ছে তোমার সি পাইপ, সি পাইপ হচ্ছে মাইনাস। ওকে, তাহলে দেখো এ আর বির সময় লেগেছিল কতটা? 5 ঘন্টা, কিন্তু সি পাইপ থাকার জন্য সময় লাগছে কতটা? আরও 30 মিনিট বেশি সময় লাগছে। ওকে, এবার দেখো এ আর বি দুজনে মিলে 5 ঘন্টায় পূরণ করে দিচ্ছিল। তাহলে দেখো এ প্লাস বি, এরা দুজন যখন চলে তখন ট্যাঙ্কটা ভর্তি হতে 5 ঘন্টা সময় নেয়। ওকে, কিন্তু এ প্লাস বি আর সি কি তোমার ছিদ্রযুক্ত পাইপ যেটা, অর্থাৎ সি কী করবে? জল তো বের করে দেবে। তাহলে এ প্লাস বি দুজনে ভরছে আর সি মাইনাস করছে। তাহলে এই ক্ষেত্রে সময় লাগে কত? 5.5 ঘন্টা। কেন 5.5 ঘন্টা? 5 ঘন্টা লেগেছিল দুজনের ভর্তি করতে, কিন্তু বলেছিল 30 মিনিট বেশি সময় লাগে ছিদ্রটা যখন চালু থাকে। তাহলে 5.5 ঘন্টা। দেখো এবার এদের এলসিএম কত হয়ে যাবে? নতুন ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা কত হয়ে যাবে? এলসিএম কত হবে? 55 হবে। এলসিএম করে দেখো, 55 হয়। এবার দেখো এ প্লাস বি 5 ঘন্টায় পূরণ করে দেয়, আর 55 ইউনিট যদি পূরণ করতে চায় তারা, তাহলে কতটা করে তাদের ক্যাপাসিটি হয়ে যাচ্ছে? 11 ইউনিট করে, প্রতি ঘন্টায় 11 ইউনিট করে জল ঢালছে। আবার এ প্লাস বি মাইনাস সি 5.5 ঘন্টা লাগে পূরণ হতে, 55 ইউনিট পূরণ করতে গেলে তাদের প্রতি ঘন্টায় কতটা করে জল ঢালতে হবে? 10 ইউনিট করে। ঠিক আছে, 10 ইউনিট করে। 55 ভাগ 5.5 পয়েন্ট তুলতে গেলে একটা 10 হবে উপরে, আর 55 কেটে গেল, 10 পড়ে থাকলো। বোঝা গেছে কেন 10 হয়েছে? এবার দেখো এ প্লাস বি 11 ইউনিট করে জল ঢালছে, আর এ প্লাস বি মাইনাস সি কতটা করে জল ঢালছে? 10 ইউনিট করে। তাহলে কোথাও না কোথাও এখান থেকে দেখো 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে, এখান থেকে দেখো 1 ইউনিট করে জল মাইনাস হয়ে যাচ্ছে। এই 1 ইউনিট করে জল কে মাইনাস করে দিচ্ছে? সি পাইপ। তাহলে সি পাইপের ক্যাপাসিটি কত? -1 করে। সি পাইপের ক্যাপাসিটি -1। এবার বলেছে ছিদ্রটি একা ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 55, কতটা করে জল বের করে দেয়? 1 ইউনিট করে। তাহলে টাইম লাগবে কতটা? 55 ঘন্টা। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 6 দাগ, একটা শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে গড় আছে তোমার 70 নম্বর করে। ছেলেদের গড় নম্বর মেয়েদের গড় নম্বরের থেকে 20% বেশি। ছেলে মেয়ের সংখ্যার অনুপাত 3:2 হলে মেয়েদের গড় নম্বর কত? ওকে, এটা বয়েজ আর এটা গার্লস। আচ্ছা, ছেলে মেয়ের সংখ্যার অনুপাত কত বলা আছে? 3:2। আবার কি বলেছিল যে মেয়েদের গড় নম্বর ছেলেদের গড় নম্বরের থেকে 20% বেশি। মেয়েদের গড় নম্বর ছেলেদের গড় নম্বরের থেকে 20% বেশি। আচ্ছা, 20% মানে আমরা কি জানি? 1/5। তার মানে ছেলেদের গড় নম্বর মেয়েদের থেকে বেশি। মেয়েদের যদি 5 ইউনিট হয় তাহলে ছেলেদের কত ইউনিট হবে? 20% বেশি মানে 1 ইউনিট বেশি, অর্থাৎ 6 ইউনিট। বোঝা গেল? তাহলে এখানে তুমি দেখো কত হচ্ছে তোমার গড় নম্বর। 3 6, এখানে হয়ে যাচ্ছে 18, আর এখানে হচ্ছে কত? 5 2 10। তার মানে ছেলেদের টোটাল নাম্বার 18, মেয়েদের টোটাল নাম্বার কত? 10। টোটাল এবার দুজনের টোটাল করলে কত হয়ে যাবে? 28 আর 10 18 আর 10 28 ইউনিট। এটা তো টোটাল নাম্বার। এবার কি বলেছে? গড় নম্বর বের করতে। গণিতের তোমার টোটাল শ্রেণীর টোটাল শিক্ষার্থীদের গড় নম্বর তো দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল শ্রেণীতে টোটাল নাম্বারটা হচ্ছে 28। এবার গড় বের করতে গেলে কী করবো? আমি ভাগ দেবো। কত দিয়ে ভাগ দেবো? টোটাল কতজন আমার? টোটাল দেখো 3 আর 2 5 জন, 5 দিয়ে ভাগ দাও। এই 28/5 তোমার যে মান, সেই মানটা দেওয়া আছে তোমার 70 সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 28/5 ইউনিট সমান কত? 70 সমান। ওকে, আমার এখানে চেয়েছে কি? আমার এখানে চেয়েছে হচ্ছে মেয়েদের গড় নম্বর। দেখো মেয়েদের গড় নম্বর কত? 5 ইউনিট না, মেয়েদের গড় নম্বর কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান কত? তাহলে 70 ইন্টু কী হয়ে যাবে? 5, নিচে কী হয়ে যাবে? 28/5। ওকে, তাহলে 5 পাল্টে কি উপরে চলে যাবে, তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি ইন্টু 5। এবার কাটাকাটি করে নাও এখান থেকে।
14 দিয়ে কাটলে 2, 14 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, তাহলে 5 5 25, 25 আর 5 125, আর নিচে 2 মানে ভাগ করলে হয়ে যাবে 62.5। রাইট অ্যান্সার কত হবে? অপশান বি, 62.5। 7 দাগের কোশ্চেন বলেছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতি সঠিক উত্তরের 3 নম্বর এবং প্রতিটা ভুল উত্তরে 1 নম্বর কাটা হয়। সিন্ধু এই পরীক্ষায় 80 নম্বর পেয়েছে। যদি প্রতি সঠিক উত্তরের জন্য 4 নম্বর এবং প্রতিটা ভুল উত্তরে 2 নম্বর কাটা হতো তাহলে সিন্ধুর নম্বর 90 হয়ে যেত। সিন্ধু যদি সব প্রশ্নের উত্তর দিয়ে থাকে তবে পরীক্ষায় মোট কতগুলি প্রশ্ন ছিল? ওকে, আচ্ছা, এখান থেকে তোমাকে তৈরি করতে হবে ইকুয়েশন। ঠিক আছে, মনে করো রাইট অ্যান্সার দিয়েছিল এক্সটা আর রং অ্যান্সার দিয়েছিল ওয়াইটা। ওকে, রাইট অ্যান্সার এক্সটা, রং অ্যান্সার ওয়াইটা। তাহলে এখান থেকে রাইট অ্যান্সারের জন্য 3 নম্বর করে পাচ্ছে, মানে 3x, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হয়, তাহলে মাইনাস যাবে, তো সেটা y ইন্টু 1 হবে, মানে অ্যাকচুয়ালি y হবে, সমান সমান সেক্ষেত্রে কত নম্বর পাইছে? 80 নম্বর। ওকে, আরেকবার কি বলেছে যে যদি প্রতি সঠিক উত্তরে 4 নম্বর করে দেওয়া হয়, মানে 4x, আর প্রতিটা ভুল উত্তরের জন্য 2 নম্বর করে কাটা হয়, -2y, এটা সমান সমান কী হয়ে যাবে? এটা সমান সমান হয়ে যাবে 90। ওকে, এবার এক কাজ করবে, যে কোনো একটা তুমি সমান করে নেবে। তুমি মনে করো y সমান করবে, তাহলে y সমান করতে গেলে এটাকে তুমি কী করবে? 2 দিয়ে গুণ দেবে টোটালটাকে। তাহলে আমার নতুন সমীকরণ কী হয়ে যাচ্ছে এখান থেকে, যে 3 দুগুণে 6x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 160 বাই, এবার কী করবে? দুটোকে যোগ করবে, প্লাস দাও, সরি যোগ নয়, মাইনাস করবে, মাইনাস, এটা মাইনাস করলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস, 2y কেটে গেল, আর এখান থেকে মাইনাস 2x সমান সমান কী পড়ে থাকবে? 90 থেকে যদি 160 চলে যায় তাহলে 70 পড়ে থাকে, তাও মাইনাসে, তাহলে x সমান সমান কত হয়ে যাবে আমার? x সমান সমান 35। ওকে, মাইনাস মাইনাস কেটে গেল, আর 2 ভাগ হয়ে গেলে 35 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান তুমি 35 পেয়ে গেছো। এবার যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। কী ছিল একটা সমীকরণ আমাদের? 3x মাইনাস ওয়াই সমান সমান 80 ছিল। তাহলে এখান থেকে 3x, তাহলে 3 গুণ 35 মাইনাস ওয়াই সমান সমান 80, তাহলে মাইনাস ওয়াই সমান সমান 3 35-এ কত হয়ে যাবে? 105, আর 80 থেকে 105 যদি বাদ যায়, 80 থেকে 105 বাদ গেলে হয়ে যাবে -25। ঠিক আছে, 80 থেকে 105 বাদ গেলে -25 হয়, আর এটা বাদ দিয়ে দাও। ওয়াই সমান সমান কত? 25। দেখো, এক্সের মান 35, ওয়াইয়ের মান 25। জিজ্ঞাসা করেছি কি পরীক্ষায় মোট কতটি প্রশ্ন ছিল? রাইট অ্যান্সার দিয়েছিল এক্সটা, রং অ্যান্সার দিয়েছিল ওয়াইটা, তার মানে সবগুলোতে অ্যান্সার সে করেছিল, তার মানে 35 আর 25 যোগ 60। রাইট অ্যান্সার হয়ে যাবে কত? অপশান এ কারেক্ট অ্যান্সার। 8 দাগের কোশ্চেন বলেছে কোনো অঙ্কের টাকা চক্রবৃদ্ধি সুদে 6 বছরে দ্বিগুণ হলে একই সুদের হারে কত বছরে 8 গুণ হবে? ওকে, মনে করো 1 টাকা ছিল, সেটা 6 বছর পরে গিয়ে কত হয়ে গেল? 2 টাকা হয়ে গেছে। আবার 2 টাকাটা আরও 6 বছর পরে গিয়ে কত হবে? 4 টাকা হয়ে যাবে। এই 4 টাকাটা আরও 6 বছর পরে গিয়ে কী হয়ে যাবে? 8 টাকায় পরিণত হবে। তাহলে দেখো, 1 থেকে 8 গুণ হতে সময় লেগেছে ক বছর? 6 আর 6 12 আর 6 18 বছর। অপশান এই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, আর এটা আরেক রকমভাবেও করা যায়। 1 টাকা 2 টাকা হয়েছে কত বছরে? 6 বছরে, তাহলে 2 এর পাওয়ার কত? 1, এই 1 হতে টাইম লেগেছে কত? 6 বছর। আবার 1 টাকাটাই তোমার 8 গুণ হবে, 8 গুণ, তো 8 গুণ মানে 2 এর পাওয়ার কত? 3, 1 হতে সময় লেগেছে 6, তাহলে 3 হতে কত সময় লাগবে? 18। ওকে, অপশান এই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 9 দাগের কোশ্চেন বলেছে এর লঘুতম বা এলসিএম নির্ণয় করো। আচ্ছা, এটা তো নিজেরা করে নিও এলসিএম। আচ্ছা, করে দিই। দেখো, এলসিএম বের করতে গেলে নর্মালি তোমরা এরকম করে যেভাবে করতে পারো, কিন্তু টাইম লাগবে ওখানে। এখানে আমরা কি করব? দেখো, 72 আছে, 72 একে আমরা দেখবো যে এ কিন্তু 9-এর মাল্টিপল হয়। 72 কি 9-এর মাল্টিপল? তাহলে আমি চেক করবো 9-এর মাল্টিপল কোনটা। অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তবেই তো আমার সেটা পুরোটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে জাস্ট চেক ইট। 6 আর 4 10 আর 1 11, এটা হবে না। 6 আর 4 10 আর 7 16, এটাও হবে না। 8 আর 6 14 আর 4 18, এটা হতে পারে। 9 আর 6 15, 15 আর 4 19, এটাও হবে না। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত? অপশান সি। বলেছে চতুর্ভুজ এবিসিডিতে বি এবং ডি এর যোগফল 150 ডিগ্রি, আর এ ও সি এর অনুপাত দেওয়া আছে 4:3, তাহলে সি কোণের মান কত? ওকে, এটা একটা চতুর্ভুজ এ বি সি এবং ডি। ওকে, বলেছে বি এবং ডি কোণের যোগফল 150 ডিগ্রি, মানে কোণ বি প্লাস কোণ ডি সমান সমান 150 ডিগ্রি। ওকে,
এই যে ডি কোণ এবং এই বি কোণ এর যোগফল বলেছে 150 ডিগ্রি। ওকে, খুব ভালো কথা। তুমি খুব ভালো করেই জানো যে একটা চতুর্ভুজ তার চারটে কোণের যোগফল কত হয়ে যায় 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের চারটে কোণের যোগফল কত হয়ে যায় 360 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান সমান কী হয়ে যাবে, এই 150 ডিগ্রি বাদ দিয়ে দাও। 360 থেকে এই 150 ডিগ্রিটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার দুটো কোণের মান পড়ে থাকবে এখানে, যে 360 মাইনাস 150, তাহলে 0 1 2 210 ডিগ্রি হচ্ছে কোণ এ আর সি এর মান। আবার এদের অনুপাত বলে দিয়েছে 4:3। 4:3 সমান টোটাল কত 7। 7-এর মানই কত আমার 210 ইউনিট, মানে 30 গুণ করে। আমাকে চেয়েছে সি কোণের মান। সি কোণের অনুপাত কত, সি কোণের অনুপাত 3, তাহলে এরও তুমি 30 গুণ করো, 3 3 90 ডিগ্রি। অপশান বি কারেক্ট আনসার। ওকে, পরে কত হচ্ছে 11 দাগ। তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের লঘুতম গুণিতক মানে এলসিএম 5600, তাহলে তাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক বা এইচসিএফ কী হবে? খুব ভালো কথা। আচ্ছা, সংখ্যাগুলো মনে করো 4x 5x আর 7x। এদের যে গুণিতক মানে যে এলসিএম যেটা হয় সেটা কত, 4 5 20, 7 20 140x হয়ে যায়। ঠিক আছে, এটার মান কত বলা আছে 5600। একটা জিরো কাটো, 14 দিয়ে কাটলে 4 14 56 আর 0 40, তাহলে এক্সের মান কত 40। আর এদের এইচসিএফ কী হয়ে যাবে দেখো, সবার মধ্যে কমন কি একমাত্র এক্স কমন, তাহলে এদের এইচসিএফ কত হবে 40। 40ই বেরিয়ে গেছে। অপশান এ কারেক্ট আনসার। 12 দাগ। প্রদত্ত চিত্র আছে, এখানে একটা ছবি অ্যাড হবে, 1 সেকেন্ড। বলেছে প্রদত্ত চিত্রে এল সমান্তরাল এম এবং টি একটা ট্রান্সভার্সাল লাইন, কোণ 1:2 কোণ 2। আচ্ছা, কোণ 1:2 কোণ 2 এদের পরিমাপ মানে অনুপাত দেওয়া আছে 4:11, মানে এটা 4 আর এটা 11। তবে 7 এবং 8-এর মান কত, কোণ 7 এবং কোণ 8-এর মান। ওকে, এখান থেকে একটা জিনিস আগে দেখো, কোণ 1-এর মান যেটা হবে এই যে এই কোণ 1-এর মান আর কোণ 5-এর মান সেম। ওকে, কোণ 1 সমান সমান কোণ 5 হয়, আর কোণ 5 সমান সমান কোণ 7 হয়ে যায়। ঠিক আছে, কোণ 1-এর মান আর কোণ 5-এর মান সেম, কারণ এরা একই দিকের কোণ। আর কোণ 5 এবং কোণ তোমার 7 একই কোণ, কারণ এরা একে অপরের বিপরীত কোণ বলা হয় একে। তাহলে ডাইরেক্টলি আমি এখান থেকে বলতে পারি যে কোণ 1 সমান সমান কোণ 7, কোণ 1 সমান সমান কী হয়ে যাবে কোণ 7 হয়ে যাবে। আবার সেম একই রকমভাবে কোণ 2 এবং কোণ 6 তোমার সেম, আর 6 মানে কোণ 8 তোমার সেম, তাহলে কোণ 2 সমান সমান কোণ 8। ওকে, এবার 1 আর 2 এর মান বের করে নাও, অ্যান্সার চলে আসবে। 1 আর 2 এদের অনুপাত কত দেওয়া আছে, কোণ 1:2 কোণ 2 অনুপাত কত দেওয়া আছে 4:11। টোটাল করলে কত হয়ে যায় 15 ইউনিট। এবার দেখো কোণ 1 আর 2 এটা হচ্ছে একটা সমান্তরাল রেখা। দেখো একটা সমান্তরাল রেখা, টোটাল রেখাটার মান কত যাবে 180 ডিগ্রি। তার মানে 15-এর মান আমি কত বলতে পারি 180 ডিগ্রি। কত গুণ 12 গুণ। তাহলে বাকি গুণগুলোর মানও আমার 12 গুণ হয়ে যাবে, কারণ 4-এর মান হয়ে যাবে কত 48 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 132 ডিগ্রি। ওকে, তাহলে কোণ 1 কত আমাদের 48 ডিগ্রি, আর কোণ 2 কত হয়ে যাবে 132 ডিগ্রি। তাহলে কোণ 1 মানে কোণ 7, তাহলে কোণ 7 সমান সমান 48 ডিগ্রি। আবার কোণ 8 সমান সমান 132 ডিগ্রি। 48 আর 132, অ্যাকচুয়ালি অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে তোমার না উল্টে দিয়েছে, কোণ 7-এর মান তোমার ডেফিনেটলি 48 ডিগ্রিই হবে। ওকে, অপশানটা উল্টে গেছে জাস্ট। ওকে, 13 দাগের কোশ্চেন। একজন ব্যক্তি বাড়ি থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অফিস যায় এবং একই পথে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে যাত্রার গড় বেগ কত? ওকে, দেখো সেম ডিস্টেন্স গেছে, আবার সেই একই ডিস্টেন্সে কিন্তু ফিরে এসছে। তাহলে গতদিনে আমি তোমাদেরকে করেছিলাম এর একটা ছোট্ট ফর্মুলা, তোমাদের বলেছিলাম যে 2 × xy/x + y, দ্যাট ইজ 2 গুণ 5 গুণ 20 বাই 20 আর 5 25। ওকে, 25 দিয়ে কাটলে 5 20 100 মানে 4 হয়ে যাবে, 4 2 8। অপশান বি কারেক্ট আনসার। 14 দাগ। 14 দাগে বলেছে যে নিম্নলিখিতটির মান নির্ণয় করো। দেখো 1 1 সবগুলো তো গুণ হবে, তাহলে আলটিমেটলি আমার আসবে কত 1 আসবে, গুণ করে আমার আসছে কত 1। এবার খেলা হচ্ছে তোমার পয়েন্ট বা তোমার এই যে পয়েন্ট আছে না এর খেলা। পয়েন্ট কত ঘর আগে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8 ঘর আগে পয়েন্ট হবে। ঠিক আছে, কত ঘর আগে পয়েন্ট হবে 8 ঘর আগে পয়েন্ট হবে। 1 2 3 4 5 6 7 8 ঘর, এই যে টোটাল 8 ঘর আগে এখানে পয়েন্ট হবে। এবার দেখো আরেকটা আছে তোমার 10-এর সাথে 6 গুণ করা আছে, মানে কি 10-এর যে 0 আসবে, টোটাল কটা 0 আসবে 6টা 0 আসবে। তাহলে দেখো 8টা ঘর আগের পয়েন্ট আর 6টা ঘর মানে 6টা 0 আরও গুণ হচ্ছে, তার মানে আলটিমেটলি আমাদের তোমার 2টো ঘর আগে পয়েন্ট পড়ে থাকছে। ক ঘর আগে 2 ঘর আগে পয়েন্ট পড়ে থাকবে, এই যে 2 ঘর আগে পয়েন্ট পড়ে থাকবে এখানে। তাহলে আলটিমেটলি আমার এটা চলে আসবে 0, টোটাল 2 ঘর আগে পয়েন্ট দেবে 0 1।
ওকে, এটা কি অপশানে আছে? এটা অপশানে দেখতে পাচ্ছ না, তাহলে এটা কী হয়ে যাবে 1 বাই, পয়েন্ট তুলতে গেলে নিচে কী আসবে 100, 1/100, অপশান বি কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতের মান নির্ণয় করো। ওকে, এক সেকেন্ড, অনেকে হয়তো এই নিয়মটা বুঝতে পারোনি, তাদের জন্য এবার আমি বড় করে দেখাচ্ছি। আই থিঙ্ক এবার তোমরা বুঝতে পারবে, কিন্তু টাইম লাগবে। দেখো 0.1 ইন্টু 0.0001, সরি 3টে 0 হবে, 2টো 0 1, ওকে, ইন্টু 0.0001, আর এখানে আছে ইন্টু, দেখো 10-এর পাওয়ার 6 মানে কি, 10-এর পরে তোমার মানে টোটাল 6টা শূন্য আসবে, 1টা 2টো 3টে 5টা 6টা, এই আসলো। এবার দেখো পয়েন্ট তুলতে গেলে নিচে কি আসবে আমার 10 আসবে, এর পয়েন্ট তুলতে গেলে নিচে আমার 1-এর পরে 3টে শূন্য, 1-এর পরে 3টে শূন্য চলে আসলো, আর এর পয়েন্ট তুলতে গেলে আমার 1-এর পরে 4টে শূন্য। ওকে, তাই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ও বেশি কেটে ফেললাম, 6টা কাটলাম এখান থেকে। ওকে, তাহলে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি আমার উপরেরগুলো গুণ করলে 1 থাকে, আর নিচে কি আছে 1-এর পরে 100, মানে 1/100 চলে এসছে, 1/100, এই জন্য শর্টকাটে আমি উপর থেকে করিয়েছিলাম। আর যদি না বুঝে থাকো তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো। এবার 15 দাগের অঙ্ক দেখো, নিম্নলিখিতের মান নির্ণয় করো। 36-এর স্কোয়ার মানে আমরা কী লিখি, 36 গুণ 36 লিখি, ভাগ আছে তার মানে ভাগ দাও, 9-এর স্কোয়ার মানে 9 গুণ 9 ইন্টু 4-এর স্কোয়ার, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4, তাহলে দেখো 4-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান সমান কি 8-এর স্কোয়ার, একদমই না, 4-এর স্কোয়ার 16 প্লাস 4-এর স্কোয়ার 16 সমান সমান 32। ওকে, তুমি কিন্তু এরকম লিখতে পারো না যে 4-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান সমান 8-এর স্কোয়ার, একদমই নয়। এটা কখন লেখা যায়, 4-এর স্কোয়ার ইন্টু 4-এর স্কোয়ার যখন থাকে তখন এটা হয়ে যায় 4-এর পাওয়ার 8, ওকে, 4-এর পাওয়ার 4, বেস সেম থাকলে পাওয়ার কী হয়ে যায়, যোগ হয়ে যায়, বোঝা গেছে। 16 দাগ বলেছে, দুজন ব্যক্তির বর্তমান বয়স যথাক্রমে 46 বছর এবং 60 বছর, n বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5, বয়সের অনুপাত কত হবে 4:5, কত বছর পরে, n বছর পরে, তাহলে n এর মান নির্ণয় করো। ওকে, এখানে কি বলেছে যে বর্তমানে বয়স হচ্ছে 46 তোমার বয়স হচ্ছে 46 বছর আর 60 বছর, আর n বছর পরে তাদের বয়সের অনুপাত কত হয়ে যাবে, যে 4:5। দেখো এখানে অপশান টেস্ট করে করা যায়, বর্তমানে কত আছে 46:60, আমাকে কী আনতে হবে, n বছর পরে অনুপাত আনতে হবে 4:5, অনুপাত কী আনতে হবে 4:5। এখান থেকে তোমায় দেখতে হবে কত বছর যোগ করলে দুজনের সাথেই আমার এই 4:5 অনুপাত আসে, যেহেতু n বছর পরে তার মানে কি দুজনের বয়সই বাড়বে। যদি আমি এখান থেকে 13 যোগ করি, 13 যোগ করলে কত হবে, 6 আর 3 9, 4 আর 5, 59-এর থেকে কখনো 4 অনুপাত আনা সম্ভব নয়। ওকে, 59-এর থেকে 4 অনুপাত আনা কিন্তু সম্ভব নয়, তাহলে 11 যোগ করে দেখো, 11 যোগ করলে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 7, 57 থেকে কি 4 আসে কখনো কাটাকাটি করে, কখনো আসবে না। যদি 12 যোগ করো, যদি এখানে যদি 12 যোগ করো, 12 যোগ করলে 8 আসবে, 4 আর 5 আসবে, 58, 58 থেকে কি 4 অনুপাতে আসা যায়, কখনো আসা যায় না, তাহলে আলটিমেটলি কত পড়ে থাকে 10, মানে এর সাথেও 10 যোগ হবে, এর সাথেও 10 যোগ হবে, এটা কত হয়ে যাবে আমার 56, আর এটা কত হয়ে যাবে 60, কাটাকাটি করো 14 দিয়ে, এটাও 70 হয়ে যাবে, 14 দিয়ে কারো 4 14 56, 5 14 70, 4:5 চলে আসে, তাহলে আমার কত বছর পরে হবে 10 বছর পরে, তাহলে n এর মান কত, অপশান বি 10 বছর। দেখো এটা গেল তোমার শর্টকাট, ঠিক আছে। এবার যদি কেউ বেসিক নিয়মে করতে চাও তাহলে কীভাবে করবে, দুজনের বয়স বলেছিল, একজনের 46 আর একজনের 60, এবার বলেছে কি n বছর পরে, তাহলে n বছর করে দুজনেরই যোগ হবে সমান সমান, আচ্ছা n এটা ঠিক আছে, x নয়, n বছর, অনুপাত কত হয়ে যাবে 4/5 হয়ে যাবে। এবার কাটাকাটি করো, জাস্ট মানে গুণ করে তুমি সলভ করো, 5 6 30 0, 4 5 20 3 23, 230 প্লাস 5n সমান সমান এটা হয়ে যাবে 240 মাইনাস 4 প্লাস 4n। এবার দেখো এই যে 5n আর 4n এপাশে আসলে কী হয়ে যাবে, শুধু n পড়ে থাকবে, সমান সমান 240 আছে এপাশে আর 230 ওপাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 10, n এর মান কত 10 চলে এসছে, n এর মান 10, তাহলে কত বছর পরে n বছর, n বছর মানে 10 বছর। 17 দেখ বলেছি x এর মান নির্ণয় করো। ওকে, 9x সমান সমান দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার চলে আসে, তাহলে a প্লাস b একবার প্লাস করবে 55 আর তোমার 35 80 90 ইন্টু একবার মাইনাস হয়, অর্থাৎ দেখো a প্লাস b একবার আসে আর একবার a মাইনাস b আসে, a মাইনাস b লিখেছি আমরা, a প্লাস b লিখেছি, এবার a মাইনাস b লিখবো, 55 থেকে 35 চলে গেলে 20, তাহলে x সমান সমান হয়ে যাবে 9 দিয়ে কাটলে এটা 10, x সমান সমান 200। 18 দেখ
এর মধ্যক নির্ণয় করো। দেখো মধ্যক মানে মিডিয়ান। আমরা কিন্তু বেশিরভাগ সময় তোমাদের ওই ছক দিয়ে যে মিডিয়ান বের করতে হয় না সেটা কিন্তু শিখেছি, আর এই মিডিয়ানটা বের করা একদমই সোজা। জাস্ট ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে, তারপরে মিডিলে যেটা আসবে সেটাই হয়ে যাবে মিডিয়ান। এবার কিছু ক্ষেত্রে মনে করো 5টা অবজারভেশন দেওয়া আছে, 1 2 3 4 5, 5টা অবজারভেশন দেওয়া থাকলে মিডিলে তুমি একটা সংখ্যা পাবে, দুপাশ থেকে দুটো দুটো বাদ দিয়ে দেবে, মিডিলে কি একটা সংখ্যা পাবে, এটা হয়ে যাবে মিডিয়ান। কিন্তু যদি মনে করো 6টা অবজারভেশন দেওয়া থাকে, এক্ষেত্রে তুমি মিডিলে একটা সংখ্যা পাচ্ছ না, এপাশ থেকে দুটো বাদ দাও, এপাশ থেকে দুটো বাদ দাও, মিডিলে তো দুটো থাকে, তাহলে তখন কী করতে হয়, এই দুটোর গড় বের করতে, অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা আসে সেটাই হয়ে যায় হচ্ছে আমাদের অ্যান্সার বা মিডিয়ান। ওকে, তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বোঝা গেল, ব্যাস অঙ্ক শেষ। এখানে ছোটো থেকে বড় যদি আমি সাজাই তাহলে 4 আছে সব থেকে ছোটো, 4 4 দুটো 4 4 4 গেল, আর কি আছে 4-এর পরে 6 6 6-এর পরে কি আছে 7 ডবল 8। ওকে, 7 আছে 8 আছে 8 আছে, 7 গেছে 8 গেছে 8 গেছে। ওকে, আর পরে আছে কি 9 9 লিখলাম, আর 11 12 14। ওকে, 11 12 14, টোটাল আছে 2 4 6 8 10টা, 2 4 6 8 10টা। ওকে, যেহেতু 10টা আছে তুমি কিন্তু মিডিলে পাবে না, দুদিক থেকে তুমি 4টে 4টে করে বাদ দাও, মিডিলে দেখো দুজন পড়ে আছে, তাহলে 8 আর 8-এর কী হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, কারণ এদের মিডিয়ান বা মধ্যক বের করতে গেলে কী করতে হবে, এদের গড় নিতে হবে। তাহলে গড় বের করি কী করে, সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ দিই, মানে যতগুলো সংখ্যা তাই দিয়ে ভাগ, 8 যোগ 8/2 সমান 16/2, মানে কি 8ই তো আসে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অপশান সি। একজন দোকানদার তার মূল্য তালিকাভুক্ত মূল্যের থেকে 4% ছাড় দেন। যদি পণ্যের ক্রয় মূল্য 120 টাকা এবং 10% লাভ করতে হলে তার মূল্য তালিকাভুক্ত মূল্য কত হওয়া উচিত। এখানে একটু ভাষায় সমস্যা আছে। কি বলেছি, ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 120, মানে ক্রয় মূল্য বলেছে 120। ওকে, অ্যান্ড হি হ্যাজ টু মেক এ প্রফিট 10%, মানে 10% লাভ তাকে করতেই হবে, তাহলে তার ক্রয় মূল্য কত, মার্ক প্রাইস বা এমপি, যেটা তালিকা মূল্য কত হওয়া উচিত। দেখো আমি তোমাদেরকে একটা ছোট্ট সূত্র মনে রাখতে বলেছিলাম এখান থেকে, যে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইস এর যে অনুপাতটা হয়ে যায়, কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের যে অনুপাত হয়ে যায় সেটা কী হয়, 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। ওকে, 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। এখানে আমাদের কী বের করতে বলেছে, তালিকা মূল্য বা মার্ক প্রাইস। কস্ট প্রাইস কত বলেছে 120, ক্রয় মূল্য কত 120 বাই মার্ক প্রাইস বের করতে বলেছে, সমান 100 মাইনাস ডি 100, ডিসকাউন্ট কত দিবে 4%, 100 মাইনাস ডি মানে 4 বাই 100 প্লাস 10, কারণ প্রফিট কত করতে বলেছে 10%। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে তোমার এমপি মার্ক প্রাইস সমান কী হয়ে যাবে, এই দুটোর গুণ করে এটা দিয়ে ভাগ যাবে। ওকে, কী হয়ে যাবে 120 120 ইন্টু 110 বাই নিচে তোমার কী হয়ে যাবে 96, 24 দিয়ে যদি কাটা হয় 4 24 96, 24 দিয়ে কাটলে 5 24 120, 2 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলাম 55। ওকে, আর কাটাকাটি এখান থেকে যাচ্ছে না। আচ্ছা, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 5 25 আর 2 27, 275/2, 275/2 মানে 137.5, 137.50, বি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট তৃতীয় অনুপাত বের করো। দেখো দুটো দেওয়া আছে, মনে করো এটাকে ধরো এ এবং এটা যদি বি থাকে, তাহলে তৃতীয় অনুপাত আমরা কি পাই, যে A/B B/C। ওকে, A/B B/C। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে কাছেরটা গুণ আর দূরেরটা গুণ, অর্থাৎ AC সমান কী হয়ে যায় B স্কোয়ার। আমাকে কী বলেছে, তৃতীয় অনুপাত, অর্থাৎ সি এর মান বের করতে বলেছে, এ আর বি তো দেওয়া আছে, তাহলে সি সমান কী হয়ে যাবে, সি সমান বি স্কোয়ার বাই তোমার এ। এটা হচ্ছে তৃতীয় অনুপাত। অনেক ক্ষেত্রে তোমার মিন প্রপোর্শনাল বা মধ্যানুপাত চেয়ে বসে, ঠিক আছে, মধ্যানুপাতকে আবার গড় অনুপাতও বলে। মিন প্রপোর্শনাল বা মধ্যানুপাত যদি চেয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কী বের করতে হয়, আমাদের বি বের করতে হয়। যদি বলা হয় এ এবং এটার, মানে এই দুটো যদি মধ্যানুপাত বের করো, তার মানে এটাকে তোমার এ ধরতে হবে তখন, আর এটাকে তোমার সি ধরতে হবে, কারণ মাঝখানে কে থাকবে, বি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে মধ্যানুপাত কী হয়ে যায়, সেম জিনিস এইভাবেই লিখতে হবে, যে A/B B/C। তাহলে বি স্কোয়ার সমান কী হয়ে যাবে, AC হয়ে যাবে। মধ্যানুপাত মানে কি, বি বের করতে বলেছেন, তাহলে বি সমান রুটের মধ্যে AC। বোঝা গেছে। এবার এখান থেকে সিম্পলি করে দাও, কী বলেছে, তৃতীয় অনুপাত মানে কী হয়ে যাবে, B² মাইনাস B² বাই A, মানে 1.2 ইন্টু 1.2 বাই A মানে 3.6।
আচ্ছা, এটাকে যদি কাটাকাটি হয় তাহলে 1.2কে 3 গুণ করলে এটা হয়ে যাবে, আর 3 দিয়ে এটাকে 0.4, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত হচ্ছে 0.40, অপশান সি। 21 দাগ বলেছে একটা এ এবং বি বর্তমান বয়সের যোগফল 30, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:2, তাহলে এ এবং বি এর বর্তমান বয়স নির্ণয় করো। 3:2 হবে কখন? 5 বছর পরে। 5 বছর পরে এ আর বি এর বর্তমান বয়স কত? এ প্লাস বি কত বলেছিল? 30 বছর। 5 বছর পরে মানে এর বয়স 5 বছর বাড়বে, বি এর বয়সও 5 বছর বাড়বে, তাহলে 5 বছর পরে দুজনের বয়সের যোগফল কত হয়ে যাবে? 40 বছর, কারণ দুজনের বয়সে তো 5 করে বাড়ছে, তাহলে 40 বছর হয়ে যাবে। এইখানে এটাই বলা আছে যে অনুপাত কত? 3 আর 2 5, এই 5 মানে 40 বলা আছে এখানে, ঠিক আছে। এই যে অনুপাতটা, এটা কখনকার অনুপাত? এটা 5 বছর পরের অনুপাত। কখনকার অনুপাত? 5 বছর পরের অনুপাত। সেই অনুপাত কত? 5 ইউনিট। তাহলে টোটালটা কত? আমার 40 হচ্ছে তখন। তাহলে এখন তাদের বয়স কত হয়ে যাবে? 5 ইউনিটের মান যদি 40 হয় কত গুণ? এটা 8 গুণ, তাহলে এ হয়ে যাবে 24 আর এ হয়ে যাবে 8 দুগুণে 16। এটা হচ্ছে 5 বছর পরের বয়স। আর বর্তমান বয়স মানে কি? 5 বছর পরে কমাতে হবে তো, তাহলে 5 বছর পরে যদি কমানো হয় তাহলে এর বয়সের অনুপাত এর বয়স হয়ে যাবে 19 বছর। 24 থেকে 5 বাদ দিলে 19, আর এর থেকে 5 বাদ দিলে 11। আমার চেয়েছে কার? এর বর্তমান বয়স 19 বছর। 4,800 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ এর অংশ বি ও সি এর যৌথ অংশের অনুপাত হচ্ছে 3:5, আর সি এর অংশ হচ্ছে মোট অঙ্কের মানে এ বি এর মোট অঙ্কের 5/7। এ এবং বি এর অংশের পার্থক্য কত? ওকে, খুবই সোজা অঙ্ক। দেখো এই অঙ্কটা সোজা হলেও কিন্তু এখনও পর্যন্ত কোনো শিফটেই আমি দেখিনি। আজকের শিফটটা এই 9 সেপ্টেম্বর এই শিফটে ফার্স্ট দেখছি। অঙ্কটা কিন্তু বেশ ইউনিক অঙ্ক, ঠিক আছে। দেখো বলেছে এ এর অংশ আর বি সি এর যৌথ অংশের 3/5। ওকে, তার মানে এ বাই বি প্লাস সি অনুপাত কত বলেছে? 3/5। খুব ভালো। আবার বলেছে যে সি আর এ বি এর এই যে অনুপাতটা 5/7। ওকে, সি বাই এ প্লাস বি এই অনুপাত কত? 5/7। তাহলে দেখো টোটাল এ প্লাস বি প্লাস সি টোটালটা কত হচ্ছে এখানে? 8, আর এখানে টোটালটা কত হচ্ছে? 12। এটা তো সম্ভব না, কী করতে হবে? তোমাকে দুটোকে সমান করতে হবে। এদের লসাগু কত? 24। ব্যাস, মনে করো টোটালটা হচ্ছে আমার 24, ঠিক আছে। 8 ইউনিট মানে কত? 24, তার মানে কি এখানে আমার 3 গুণ, তাহলে এগুলোর সাথেও আমার 3 গুণ হয়ে যাবে। তার মানে নতুন আমার অনুপাত দাঁড়াচ্ছে এ বাই বি প্লাস সি সমান 3 গুণ করে হবে এগুলো, মানে এরও 3 গুণ, এরও 3 গুণ, 3 × 9 আর 3 × 5 = 15। ওকে, আবার এদিকে যদি আসে যে তোমার সি বাই এ প্লাস বি, দেখো 24-এর কত গুণ? 2 গুণ হয়ে যাবে এইটি, তাহলে এগুলোর সাথেও তোমার 2 গুণ করতে হবে। 5 দুগুণে কত হয়ে গেল? 10, আর এদিকে 7 দুগুণে 14। ওকে, এবার দেখো টোটালটা দেখো 19 আর 5 = 24, এটাও দেখো 10 আর 4 10 আর 14 24, এটা 19 বললাম আমি, 9 আর 15, ঠিক আছে, 9 আর 15 24, আর এটাও 10 আর 14 24, টোটালটা হয়ে গেল। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এ সমান দেখো 9, আবার সি সমান পেয়ে গেছো তুমি 10। তাহলে সি সমান যদি 10 হয় তাহলে বি সমান কত হয়ে যাবে? এখান থেকে 4 ইউনিট হয়ে যাচ্ছে। বি সমান কত হয়ে যাবে? বি সমান হয়ে যাবে 5। তাহলে এক একজনের তুমি যে অংশ, সেই অংশগুলো পেয়ে গেছো 9, 5, 10, 9:5:10। এবার যারা এটা বোঝনি তাদের জন্য আরেকবার বলছি। দেখো এর ভাগ বলেছিল 3 ইউনিট আর দুজনের মিলে 5 ইউনিট, সি এর ভাগ বলেছিল 5 ইউনিট, দুজনের মিলে 7 ইউনিট। তাহলে দেখো এ বি সি এটাও টোটাল, আবার সি এ বি এটাও তো টোটাল, তাহলে টোটালটা দেখো 8 হচ্ছে এখানে, আর এখানে টোটাল 12 হয়ে যাচ্ছে। আমাকে কী করতে হবে? আমাকে দুজনকে সমান করতে হবে। তাহলে 8 আর 12 এলসিএম বা লসাগু সেটা কত? 24। তো তাহলে 8-এর কত গুণ? 3 গুণ করে হচ্ছে এখানে, তাহলে এগুলোর সাথেও 3 গুণ করে দাও। এখানে 12-র 2 গুণ করে হচ্ছে, তাহলে এগুলোর সাথেও 2 গুণ করে দাও। যখনই তুমি এই 3 আর 2 দিয়ে গুণ করে দেবে দেখবে সব আমার সমান চলে এসছে। 19, 9 আর 15 হয়ে যাচ্ছে 24, আর এদিকে 10 আর 14 হয়ে যাচ্ছে কত? 24। তাহলে এখান থেকে তুমি এক একজনের অংশ পেয়ে গেছো 9, 5 এবং 10। টোটালটা কত? 9 আর 5 14, 10 24। ওকে, টোটালটা কত? 24। আর এর টোটাল যে অংশ সেটা বলা আছে এখানে 4,800 টাকা, ঠিক আছে। দেখো টাকা তোমার ভাগ তো হবে এই অংশ অনুপাতে, 9:5:10 এই অনুপাতেই ভাগ হবে। তাহলে এই অনুপাতের টোটাল মান কত? 24 ইউনিট। এই 24 ইউনিটের মান কত বলা আছে? 4,800। তাহলে কত বলতে পারি? 24 ইউনিট সমান এখানেই লিখি 4800। কত গুণ? 200, 200 গুণ। আমার যেছে এ এবং বি এর অংশের পার্থক্য, এ আর বি, ইনি হচ্ছে এ আর ইনি হচ্ছে বি। ওকে, ইনি তো সি,
এই যে বি, এদের পার্থক্য কত? তুমি 4 ইউনিট দেখতে পাচ্ছ, 4 ইউনিটের সাথে কত গুণ হবে? অবশ্যই 200 গুণ হবে, অর্থাৎ 800 রুপিয়া। 23 দেখ বলেছে সমীকরণ 11 এটা এর সমাধান নির্ণয় করো। ওকে, সমাধান মানে অ্যাকচুয়ালি তোমাকে রুটস বের করতে বলেছে, ঠিক আছে, রুটস বা মূল বের করতে বলেছে। কীভাবে বের করতে হয় রুটস বা মূল? দেখো, শর্টকাটে করতে গেলে তোমাকে মাঝখানে আনতে হবে 18 আর গুণ করে আনতে হবে 77। তাহলে এমন কোন দুটো সংখ্যা যাদের যোগ করলে 18 হয় আর গুণ করলে তোমার 77 হয়? খুবই সোজা, 11 আর 7 এদেরকে মানে +11 আর +7 দুজনকে যোগ করো, 11-এর সাথে 18 হয়ে যাবে, +18। আবার দুজনকে তুমি ভাগ করো, দুজনকে তুমি গুণ করো, 7 11 77, চলে এসছে 77, ব্যাস খুবই সোজা। এইবার কি করতে হয়? এ স্কোয়ারে যে সহগ আছে সেটা দিয়ে দুজনকে ভাগ করতে হয়, তার মানে একে ভাগ করতে হবে 11 দিয়ে, একেও ভাগ করতে হবে 11 দিয়ে। তাহলে আলটিমেটলি এখানে আমার কত আসবে? 1, আর এখানে আমার কত আসবে? এখানে আমার চলে আসবে তোমার 7/11। ওকে, 7/11। এটা তো আর রুটস না বা মূল না, মূল আসলে কী হয়ে যাবে? মূল আমার সাইন চেঞ্জ হয়ে যায়, মানে এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে -7/11। অপশান বি কারেক্ট আনসার। এটা গেল শর্টকাট পদ্ধতিতে। এবার তোমাদের যদি মনে হয় যে ফ্যাক্টর করে করবো, বড় করে করবো, দেখো বড় করে দেখাচ্ছি এবার। 11x² মাইনাস মাঝখানে আনতে হবে 18a আর এদিকে আনতে হবে তোমার 7 11 77a²। তাহলে এটা হয়ে যাবে কি 11a² মাইনাস +11a মাইনাস তোমার আবার হবে তোমার 7a +7। 11a আর 7 কত হয়ে গেল? 18a হয়ে গেছে। আর 11a আর 7 গুণ করলে কত হয়ে যাবে? 7 11 77, a গুণ করলে a² ইজ ইকুয়াল টু বলা আছে 0। এখান থেকে যদি আমি তোমার 11 কমন নিই, 11a কমন নিই, তাহলে কী পড়ে থাকবে আমার? a+1 পড়ে থাকে, a+1 পড়ে থাকে। এখান থেকে যদি আমি +7 কমন নিই, তাহলে এখানেও আমার a+1 পড়ে থাকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে আরেকবার করে কমন নিতে পারি, 11a + 7, আবার এখান থেকে a+1 পড়ে থাকে সমান 0। তাহলে আমি বলতে পারি 11a + 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে 11a সমান -7, a সমান -7/11। ক্লিয়ার এটুকু? অপরদিকে এখান থেকে বলতে পারি a+1 সমান 0, a সমান -1। তাহলে দেখো রুটস কী এসছে আমার? -7/11 আর -1। দেখো -1 -7/11, অপশান বি কারেক্ট আনসার। 24 দাগ বলেছে একটি সামগ্রীর ক্রয় মূল্য 4500 টাকা, বিক্রয় মূল্য এত টাকা হলে ক্ষতির শতকরা হার কত? কি কিনেছে 4500 টাকাতে, বেচছে 3500 টাকা, 1000 টাকা এখানে লস হয়ে যাচ্ছে। লস কত? 1000 টাকা। কত টাকার উপরে লস? সবসময় ক্রয় মূল্যের উপরে লস হয়। 4500 ইন্টু 100%। ওকে, 2 0 কেটে গেল, 5 দিয়ে কাটলাম 9, 5 দিয়ে কাটলাম 20। তাহলে এটা হয়ে যাচ্ছে কত আমার? 200/9%। 200/9 মানে আমরা কত বলি? 22.22%। ওকে, 200/9 মানে কত হয়? 22.22%, বা 2/9%ও হয়, বা 22.22%, যেটা খুশি সেটা লিখতে পারো। ওকে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, এটাকে না অনুপাতেও লেখা যায়, এখানে তো করা গেল। দেখো সিপি আর এসপি কত কত দেওয়া আছে এখান থেকে, দেখো 4500 আর এখানে 3500। 2 0 কেটে দাও, তাহলে এখানে কত পড়ে থাকে? 5 দিয়ে কাটলে 9 আর এখানে 7। দেখো আমার লস হয়েছে কত টাকা? 2 টাকা। কয় টাকার উপরে? 9 টাকার উপর, ইন্টু 100। সেই দেখো 200/9 চলে এসছে। ওকে, দেখো এখান থেকে তো করতেই পারো, 200/9 এখান থেকে ভাগ করে দাও, যেটা আনসার হবে সেটাই উত্তর। আচ্ছা, 25 দাগ বলেছে নিম্নলিখিতের মান নির্ণয় করো। এখান থেকে 6/7 ইন্টু 7/8, 3 4 7 7 কেটে গেল, তাহলে এইটুকুর মান হয়ে গেল আমার 3/4। তার মানে 39/6 গুণ 3/4। এখান থেকে যদি কাটাকাটি করি 2, এখান থেকে হয়ে যাবে কত? 3, 2 আর 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে 39 ভাগ তোমার 9/2। এটাকে যদি উল্টে লিখি 39 ইন্টু 2/9, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 13 39, অর্থাৎ 26/3। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 26/3। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে টোটাল তোমাদের 25টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা অ্যান্সার এবং কোশ্চেন বুঝতে পেরেছো। যদি কোনো কিছুতে সমস্যা থাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলে দিও, আমি অঙ্ক আবার বুঝিয়ে দেবো। টোটাল ক্লাসের পিডিএফের জন্য তোমরা ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারো এবং সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা প্রত্যেকটা শিফট তথা যা কিছু আমি করাই
প্রত্যেকটা একদম ক্লিয়ার পিডিএফ তোমরা পেয়ে যাবে, তার সাথে সাথে সলিউশনও। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এনটিপিসি সিরিজ যারা দেখোনি, দেখো আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। তার সাথে সাথে এই টেলিগ্রাম চ্যানেল, তার সাথে ডিসকাশনের যে টেলিগ্রাম গ্রুপ আছে, সব কিছু কিন্তু তোমরা কমেন্টে পেয়ে যাচ্ছ, পিন্ড কমেন্টে। ওকে, তো তোমরা যার যেটা দরকার সেই হিসাব মতো তোমরা কমেন্ট চেক করে নিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।